অধ্যায়টির পূর্ববর্তী অংশ আগের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা আগে সেই ভিডিওটি দেখে নাও, তারপরে তোমরা এই ভিডিওটি দেখো। তো এইভাবে দেখো, এইভাবে অল্প অল্প করে গল্প বলা হয়েছে। আমি তোমাদের মূল মূল সারাংশগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা এরপরে ওই বইটাতে যদি লাইন বাই লাইন পড়ো তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো এরকম অল্প অল্প গল্প, অর্থাৎ আদিবাসী সমাজের সঙ্গে তখনকার যে প্রাচীন জমিদার বংশ তথা ইংরেজদের সঙ্গে বরাবরই একটা সংঘর্ষ লেগে থাকতো। কারণ কি, আদিবাসীরা ছিলেন, আমি আগেই বলেছি যে আদিবাসীরা ছিলেন কিন্তু, এবং বর্তমানেও তারা প্রচণ্ড পরিশ্রমী। হ্যাঁ, তারা কিন্তু বর্তমান সমাজের থেকে একদম বিচ্ছিন্ন একটা জাতি আর কি। যার কারণে তারা কিন্তু শিক্ষার আলোয় আলোকিত না হয়ে তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু জীবনযাপন করে, এবং ওদের একটা নিজস্ব সমাজের রীতিনীতি রয়েছে। এবং ওনারা বেশিরভাগটা বন জঙ্গলে থাকে বলতে বন জঙ্গলে থেকে সেখানকার ঘন বন জঙ্গলকে অনেক কিছু প্রতিকূল অবস্থাকে মোকাবিলা করে বন জঙ্গলটাকে একটা বসতি স্থাপন করার ব্যবস্থা করে, এবং সেখানে তারা একত্রিত হয়ে থাকে। এই অবস্থার সুযোগটা কিন্তু জমিদাররা নিত। অর্থাৎ জমিদাররা সেই জঙ্গল কেটে যে পরিষ্কার করে জায়গা তৈরি করা হয়েছে সেই জায়গাটা তারা ছিনিয়ে নিত। কখনো জমিদারদার ছিনিয়ে নিত, পরবর্তীকালে জমিদারের পরে যখন সাহেবরা এলো অর্থাৎ ব্রিটিশরা এলো, ব্রিটিশদের সঙ্গে কিন্তু আদিবাসীদের একই রকম সংঘর্ষ লেগেই ছিল। কারণ ওরা হচ্ছে জমিদার কিংবা সাহেবরা অর্থাৎ ইংরেজরা সব কিছুই ছিনিয়ে নিতে চায়, যার কারণে কিন্তু এক্ষেত্রেও ছিনিয়ে নিত আদিবাসীদের কাছ থেকে। আর স্বাভাবিকভাবেই আদিবাসীরা তখন প্রতিরোধ করতো কীভাবে প্রতিরোধ করতো, কখনো তীর ধনুক দিয়ে, কখনো নানা রকম ওই তাদের বন জঙ্গলের অস্ত্রশস্ত্র দিয়ে তারা কিন্তু লড়াই করতো। এই লড়াইয়ের কাহিনী আমরা ইতিহাস বইতে অনেকবার শুনেছি। এদের মধ্যে আমরা কয়েকজন নেতার নামও শুনেছি, যেমন সিধু, কানু। হ্যাঁ, এরা সাঁওতাল বিদ্রোহের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, সেই সব যুদ্ধের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ সেই সব যুদ্ধতে কিন্তু ইংরেজের সঙ্গে জমিদারদের সঙ্গে আদিবাসীরা ক্রমাগত লড়েই চলেছে, কিন্তু লড়ে কিন্তু কখনো জয়লাভ করতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে সাহেবদের বা ইংরেজদের কিন্তু অনেক বেশি অস্ত্রবল ছিল। হ্যাঁ, যার কারণে কিন্তু লড়াই করার পরেও তারা কিন্তু শেষমেশ পরাজিতও হয়ে গেছে। তো সেই কথাগুলো কিন্তু এতোয়া কখনো তার মাস্টারমশাইয়ের কাছ থেকে, কখনো তার ঠাকুরদার কাছ থেকে কিন্তু ক্রমাগত শুনেই চলেছে, এবং সে কিন্তু অবাক হয়ে চলেছে যে এই ঘটনাগুলো কিরম কি ঘটলো, কি হলো, এইভাবে কিন্তু তার কৌতূহল পরপর বেড়েই চলতে থাকতো। ছোটনাগপুর ছাড়লাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম, সাঁওতালরাও খুব খুশি, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। হ্যাঁ, ওই যে তোরা বলিস ডুলং নদী, আমরা তাকে বলতাম দরঙ্গাড়া। তখন জঙ্গল যত জানোয়ারও তত। জানোয়ার মানে হচ্ছে পশু পাখি, হিংস্র পশু পাখিকে জানোয়ার বলা হচ্ছে। হ্যাঁ, গ্রামে যে লোধা আদিবাসী দেখিস, ওরা বনজীবী মানুষ, বনের সন্তান। বাঘুত দেবতা পুজবে, বাঘ যাতে গরু না খায়। অর্থাৎ বনে জঙ্গলের হিংস্র পশুকে কিন্তু পুজো করা হতো, এবং একটা দেবতা রূপে পুজো করা হতো। বড়াম মায়ের পুজো দেবে। বড়াম মা হচ্ছে সেই বন জঙ্গলের রক্ষাকর্তাদের দেবতাকে বলা হচ্ছে, ওনারা বলতেন বড়াম মা, তিনি রক্ষা করেন। আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি, তবে জঙ্গল তো মা, জঙ্গল নষ্ট করি নাই, লোধারা আজও স্বীকার করে। বুঝতে পারলে যে অল্প অল্প করে যেটা আমি তোমাদেরকে লাইন বাই লাইন বোঝাচ্ছি সার সংক্ষেপের সঙ্গে সঙ্গে, তো এবার বুঝতে পারছো যে ওরা কতটা কষ্ট বা কতটা পরিশ্রম করে ওরা নিজেদের জীবনযাপন করে, এবং জঙ্গলকে কেন্দ্র করে তাদের জীবনযাপন গড়ে উঠেছে। তো এছাড়াও এই সমস্ত গল্পগুলো যখন বলা হচ্ছে এতোয়া কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে কৌতূহলবশত সে গল্পগুলো শুনে চলে। যখন সে স্কুলে যায় তখন কিন্তু স্কুলের মাস্টারমশাই যিনি আছেন তিনিও কিন্তু সেই সাঁওতাল মাস্টারমশাই। হ্যাঁ, তার কাছ থেকেও তিনি নানা রকমের গল্প কাহিনী শুনতে থাকে। ক্লাসে গিয়ে কিন্তু শুধুমাত্র গল্প, কখনো তীর ছোঁড়ার গল্প, কখনো তীরে তীরে যুদ্ধ হওয়ার গল্প, ভীষণ যুদ্ধ, সেই সমস্ত গল্পগুলো কিন্তু সে শুনতে ইচ্ছে প্রকাশ করে, এবং কৌতূহলবশত সে শুনেও চলে। এতোয়া কিন্তু খুব একটা পড়াশোনাতে আগ্রহী নয়, প্রথাগত পড়াশোনাতে। তার ভালো লাগে তার যেটা সে করে, বিভিন্ন রকমের মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কখনো গরু ছাগল চড়ায়। হ্যাঁ, গরু ছাগল চড়ানো হচ্ছে ওর কাজ, গরু ছাগলকে নিয়ে সে মাঠে ঘাটে চড়ায়। এবং বন জঙ্গলের সঙ্গে সে কথাবার্তা বলে, মানে বনের সঙ্গে তার একটা মানে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে বলা যেতে পারে, ঠিক আছে? তো সেই হিসাবে সে প্রথাগত পড়াশোনার থেকে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটাই তার স্বভাব। হ্যাঁ, যার কারণে সে কিন্তু স্কুলে যতটা যায় সে কিন্তু ততটুকু সময় সে নিজেদের সম্প্রদায়ের সঙ্গে বাকিদের যে লড়াই, মারপিট, যুদ্ধ, এবং সেখান থেকে কখনো হারা কখনো জেতা, এই কাহিনীগুলো সে শুনতে কৌতূহল প্রকাশ করে। গ্রামের মধ্যে এতোয়া হচ্ছে দেখলে মনে হয় যেন এক দুরন্ত বাচ্চা। হ্যাঁ, তার বয়স কিন্তু মোটে 10, ঠিক আছে? মাথায় লাল লাল চুল, খুব ঝাঁকড়া, পরনে একটা খাকি হাফ প্যান্ট,
আর চোখ দুটো জল জলে আর ধারালো, সব দিকেও নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা ও সব ওর চোখে পড়ে, ও সব জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। তাহলে সে কিন্তু গরু ছাগলও চড়ায় না, চড়াতে চড়াতে সে কিন্তু বাড়ির রান্না করার জন্য কিন্তু জ্বালানিও সে কুড়াতে থাকে। এবং যে বস্তা সে জোগাড় করে ফেলে, গ্রামে যে হাট বসে, হ্যাঁ, সেই হাট থেকে কোনো একটা কারণে কারো কাছ থেকে একটা বস্তা চেয়ে নেয়, যাতে সে জ্বালানগুলো কুড়িয়ে আনতে পারে। এইগুলো তার কাজ, ঠিক আছে। কখনো সে মাটি থেকে মেঠো আলু সেগুলোকে খুঁড়ে বের করে। মানে বন জঙ্গলে থাকলে বন জঙ্গলের সঙ্গে যাবতীয় সম্পর্ক তার গড়ে উঠেছে। তো এই নানা রকম গল্প শুনতে শুনতে সে প্রকৃতিকে প্রত্যক্ষ করে। এদিক সেদিক সবার সঙ্গে আলাপ হয় তার। এদিকে একজনের সঙ্গে আলাপ হলো, তার নাম হচ্ছে ভজন ভুক্তা। তো ভজন ভুক্তাও আদিবাসীদের গল্প, যে আদিবাসীদের রাজা ছিলেন সুরবীর, সেই সুরবীরের সম্বন্ধেও সে তাকে গল্প বলতো। সে মন প্রাণ দিয়ে গল্প শুনতো, এবং গল্প বলতে শুধুমাত্রই তার কাছে যুদ্ধ কাহিনী শুনতে খুব ইচ্ছা প্রকাশ করতো। ভজনভুক্ত অন্ধ মানুষ ছিলেন, তিনিও তাকে যখনই সময় পেতেন গল্প বলতেন। আর যখন তিনি ভজনভুক্তা বাড়ি ফিরতেন, তখন কিন্তু এতোয়া গল্প শুনবার জন্য এবং ভজনভুক্তাকে সাহায্য করবার জন্য তার হাত ধরে ধরে তাকে বাড়ি পৌঁছে দিত। তো ভজনভুক্তা যেহেতু অন্ধ মানুষ, তিনি একা চলাফেরা করতে পারতেন না, তাহলে এতোয়া কিন্তু তাকে সাহায্য করতো, এবং সেই সাহায্যের বিনিময়ে সে তার কাছ থেকে গল্প শুনতো। কোন গল্প শুনতো? আগেকার রাজাদের কাহিনী, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষের যে লড়াইয়ের কাহিনী, সেটা সে শুনতে বড় ইচ্ছে প্রকাশ করতো। কিন্তু ভজনভুক্তার একটাই আফসোস হচ্ছে এটাই, যে গ্রামে একটা স্কুল খুলে গেল, কিন্তু স্কুলে এতোয়া যায় না। অর্থাৎ তাদের পূর্বপুরুষদের যে পেশা, সেই পেশাকেই সে বহন করে চলেছে, কিন্তু সে পড়াশোনা শিখে যে এগোতে পারছে না সমাজ থেকে, সেটাই কিন্তু ভজনভুক্তার বড়ই আফসোস। তাই সে এতোয়াকে বলে যে আমরা তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না স্কুলে, আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না, তো আমরা তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা, এখন গ্রামে স্কুল, তবু যা, তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো। তো তিনি বলতে চাইছেন মূল কথা এটাই, যে আদিবাসী সমাজ সবসময়ের জন্য প্রথাগত শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যার কারণে তাদের মধ্যে ওই সমাজের মূল স্রোতে ফিরে আসার কোনো রাস্তা বা সুযোগ তৈরি হচ্ছে না। এই রাস্তা বা সুযোগ তৈরি হওয়ার একটাই অবলম্বন, যেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করা। শিক্ষা গ্রহণটা ওনারা আগে করতে পারেননি কেন? কারণ তখন কিন্তু আমাদের সমাজের থেকে তাদের কাছে যে এগিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো সুযোগ ছিল না। স্কুল ছিল অনেক দূরে, এবং সেখান থেকে গিয়ে স্কুল থেকে পড়াশোনা ঠিক মতন করা সম্ভব হতো না বলে তারা শিক্ষা পায়নি। কিন্তু তিনি বলতে চাচ্ছেন যে এখন কিন্তু কাছাকাছি গ্রামের সমস্ত স্কুল হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু এতোয়া আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা তা সত্ত্বেও স্কুলে ঠিক মতো যায় না, অর্থাৎ প্রথাগত পড়াশোনা তারা শিখতে চাইছে না। এটাই কিন্তু ভজনভুক্তার আফসোস। তো যাই হোক, আশা করি গল্পটা তোমরা বুঝতে পারলে। আমি মূল সারাংশটা বুঝিয়েছি। তোমরা যদি গল্পটা ভালো করে শোনো এবং শোনার পরে যদি বই থেকে লাইন বাই লাইন পড়ে নাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে গল্পটা রপ্ত করতে পারবে, এবং এখান থেকে যা কিছু প্রশ্ন তোমাদের নিজের ভাষাতে লিখতে আসবে সবটা কিন্তু তোমরা হুবহু পারবে, ঠিক আছে। যদিও তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করলে আমি তোমাদের উত্তর অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।